ডিসেম্বর 1971। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই ডিসেম্বরে। তাই ফেলে আসা সেই ইতিহাস আবারও জাগ্রত হোক তরুণ মনে। 1971 সালের 15 ডিসেম্বর স্বাধীনতার সূর্য তখন দিগন্তে উঁকি দিচ্ছিল। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ শক্তি পাকিস্তানি সেনাদের প্রায় কোণঠাসা করে ফেলেছিল। বিজয় তখন সময়ের ব্যাপার মাত্র। 15 ডিসেম্বরের শুরুতেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ঢাকার চারপাশে তাদের অবস্থান আরও শক্তিশালী করে। গাজীপুর, টঙ্গী, সাভার, নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলো মুক্ত হয়। পাকিস্তানি বাহিনীর পিছু হটা ছিল অনিবার্য। ঢাকা তখন শত্রু মুক্ত হওয়ার অপেক্ষায়। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যোদ্ধারা পিছু হটতে থাকা পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করতে বিভিন্ন স্থানে চূড়ান্ত আক্রমণ চালাচ্ছিল। ঢাকার ভেতরে পাকিস্তানি সেনাদের মধ্যে তখন চরম আতঙ্ক। পাকিস্তানি শাসক গোষ্ঠী ঢাকার দখল হারানোর ভয়ে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করে। 15 ডিসেম্বরের এই দিনটি ছিল শুধুই মুক্তিযোদ্ধাদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও। সারা দেশ জুড়ে মানুষ বিজয়ের সুর শুনতে শুরু করেছিল। স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানোর প্রস্তুতি তখন চারিদিকে। মিত্রবাহিনীর সেনাপ্রধান জেনারেল মানেকশ 15 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের জন্য শেষবারের মতো নির্দেশ দেন। জেনারেল মানেকশ সঙ্গে সঙ্গে বিকেল 5টা থেকে 16 ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত ঢাকায় বিমান হামলা বন্ধ রাখার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে মানেকশ যুদ্ধবিরতির বদলে আত্মসমর্পণ করতে বলেন। এদিন পারমাণবিক শক্তিচালিত বিমান বাহিনী জাহাজ এন্টারপ্রাইজের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের একাংশ বঙ্গোপসাগরে এসে হাজির হয়। এই দিনেই বিভিন্ন রেডিও বার্তায় জানানো হয় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অত্যাসন্ন। বিজয়ের বার্তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আন্তর্জাতিক অঙ্গনেও পাকিস্তানের পরাজয় ছিল নিশ্চিত। বিভিন্ন দেশ বাংলাদেশের বিজয়কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাধারণ মানুষের অদম্য সাহস ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লিপিবদ্ধ হয়ে গেল। হোল্ট বলে হুঙ্কার ছেড়েই জম সামনে খাড়া। লোমশ কর্কশ হাত ঢুকে গেল প্যান্টের পকেটে। কিছু পয়সা, দুটো ফুল, সুতোর বান্ডিল, অতঃপর ভারী হাতে কোমর জরিপ। কিছু নেই, কুছ নেই। বোমা ওমা সচ সচ বাতাও নেই তো। দেখুন দেখুন, নিজেই নিজের হাতে শার্টের প্যান্টের সব পকেট উল্টায়, বলে দেখুন দেখুন। ছেলেটির পাতলা ঠোঁটে হাসির প্রলেপ নাকি চাপা কিছু কৌতুক। আহারে সরল কিশোর, তার হয়তোবা চেনা নেই মৃত্যুর চেহারা। যাও বলে আবার গর্জন, আর ছেলেটি অটল ধীর পায়ে চলে গেল আপন গন্তব্যে। তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? তার ভয় নেই? সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য।
সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন উদিস তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন উদিস তোমারই জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য থাকবি না তো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন থাকবি না তো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন আমার দু চোখ ভরা স্বপ্ন উদিস তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন উদিস তোমারই জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য তোমার জন্য হব দুরন্ত তোমার জন্য শান্ত প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত তোমার জন্য হব দুরন্ত তোমার জন্য শান্ত প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত আমার দু চোখ ভরা স্বপ্ন উদিস তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন উদিস তোমারই জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন উদিস তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন উদিস তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন উদিস তোমারই জন্য মেজর জিয়া রহমান কর্তৃক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা হলো। তখন আমরা আনন্দিত হলাম, আমরা বুঝতে পারলাম ইনশাআল্লাহ আমাদের দেশ স্বাধীন হবে। বাঙালি ইপিআর, বাংলাদেশ পুলিশ, তৎকালীন মানে পাকিস্তান পুলিশ যেগুলো বাঙালি ছিল, এদের উপর যখন আক্রমণ করলো তখন তো
বাংলাদেশের প্রায় মানুষরাই স্তব্ধ হয়ে গেছিল। আমরা যারা ওখানে ছিলাম সংগ্রাম পরিষদের, আমরা সবাই কাঁধে করে করে ওদের তখন তো আমরা ট্রেনিং দিই নেই, ওরাই যুদ্ধ করতেছিল। আমরা শুধু ওই পার থেকে ওই অস্ত্রগুলা, গোলা বারুদগুলা আমরা নিজের কাঁধে করে এনে কুলে পার করে, সেখানে রামগড় স্কুল একটা ছিল, রামগড় স্কুলের বারান্দায় আমরা সবগুলো রাখতাম এবং ওরা এসে ওখানে অবস্থান নিয়ে পরে ওরা খাগড়াছড়ির দিকে, এইদিকে নারায়ণহাটের দিকে, নারায়ণহাট হয়ে পরিচয়ের দিকে তারা মানে যুদ্ধ, তারা পাকিস্তানিদের আক্রমণ করার জন্য পরিচালিত হচ্ছিল। আমার এখনো মনে পড়ে আবু মুসা চৌধুরী, যিনি পরে নেভেলে চলে গেলেন, নেভেল কমান্ডোতে চলে গেলেন, তারপর আবুল কালাম আজাদ, ও শেষ পর্যন্ত আমার সাথে ছিল, তারপর আবুল কাসেম শেষ পর্যন্ত আমার সাথে ছিল, বাদশা মিয়া আমার সাথে ছিল। এরা সবাই আমরা সাপ রুম থেকে নাম লেখে তখন হরিণা ওখানে মানে ক্যাম্প করার জন্য তৈরি করতে লাগলো। আমরা নিজেরাও গেলাম ওখানে মানে ক্যাম্প করার জন্য, গাছ কাটলাম, ওখানে জঙ্গলটা পরিষ্কার করলাম, ওখানে তাম্বু ঢাকালাম, তারপর আমরা ওখানে অবস্থান নিলাম। ওখান থেকে ট্রেনিং দিয়ে আবার যখন আমরা ফরিনেতে আসলাম, তখন কিন্তু অনেক অনেক ছেলেবেলে গেল ট্রেনিংয়ের জন্য, প্রথম কিন্তু লোক পায় নেই। তখন ওখানে ক্যাম্প করলো, ক্যাম্পে একটা ইউথ ক্যাম্প আর একটা হলো আর্মি ক্যাম্প। যারা ট্রেনিং দিয়ে আসলাম তাদেরকে আর্মি ক্যাম্পে রাখা হলো, যাদেরকে এখান থেকে রিক্রুট করার জন্য ওখানে গেল তাদেরকে মানে রাখা হলো ইউথ ক্যাম্পে। আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমার এখনও মনে আছে 17 নম্বর তাম্বু থেকে আরম্ভ করে 35 নম্বর তাম্বু পর্যন্ত আমাকে ওই কোয়ার্টার মাস্টারের দায়িত্ব দেওয়া হলো। সামমারা একটা মুক্তিযোদ্ধা ক্যাম্প করা হলো, সেখানে আমার আগে আবু বক্কর চৌধুরী এবং নীলাকান্তকে কমান্ডার, দুজনকে কমান্ডার এবং ডেপুটি কমান্ডার করে ওইখানে পাঠানো হয়েছিল, যেখানে ওখানে থাকবে এবং মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করবে। পরে ওদের কি একটা ব্যাপার, ওদেরকে উইথড্র করে নিয়ে ওদের একটা ওখানে রাখি দেওয়া হলো। পরে আমার নেতৃত্বে আমাকে কমান্ডার করে আরেকটা দল দেওয়া হলো। আমি সেখানে আসলাম এবং ওখানে থেকে সে রাস্তা ক্লিয়ার করার জন্য বারবার যুদ্ধের সম্মুখীন হলাম। যদিও চট্টগ্রাম 16 তারিখও আজাদ হয় নাই, 17 তারিখে না কত তারিখে আজাদ হয়েছিল, কিন্তু আমাদের নারায়ণহাট আমরা 6 তারিখে শত্রুমুক্ত করেছিলাম।